আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি একটা বিষয় খুব সকৌতুকে লক্ষ্য করছি যে কাজটা নেপাল পারল সে কাজটা আমরা কেন পারলাম না। মানে একই ধরনের আন্দোলন, কিন্তু সরকারের দুর্নীতি, সরকারের একগুঁয়েমি, সরকারের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, এ সমস্ত ঘটনার প্রতিবাদ করে কিন্তু আমাদের মতো নেপালেও আন্দোলন হয়েছে। সেখানেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জেনজি, যাকে বলা হয়, ইয়াং জনগোষ্ঠী, যাদের জন্ম আপনার 96 সালের পরের থেকে, যাদের জন্ম যাদের বয়স এখন 25-26 এরকম, এরা এই আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছেন, তারাই আন্দোলন করেছেন এবং সরকারকে ফেলে দিতে পেরেছেন। সরকার পালিয়ে গেছে, অনেকে নাজেহাল হয়েছে, অনেকে হেলিকপ্টারে পালিয়ে গেছে, নানা ধরনের ঘটনা কিন্তু আমরা এরই মধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তারপর আমরা যেমন একজন লোককে ডেকে এনে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি আমাদের দেশটাকে ঠিকঠাক করে দেন, তারাও এরকম একজনকে দায়িত্ব দিয়েছেন। তিনি হলেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, ওনাকে দায়িত্ব দিয়েছেন। এখন উনি এসে কী করলেন? উনি যেদিন দায়িত্ব নিলেন, শুক্রবার দিন দায়িত্ব নিয়েছেন, আজ শনিবার, আজকে উনি ঘোষণা করলেন যে আগামী মার্চে হবে নির্বাচন, বা মার্চের কোন দিন হবে তাও বলে দিলেন, প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তার উনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কাজটা করলেন, উনি কিন্তু এখনও টোটাল ওনার যে ক্যাবিনেট তাও সাজাননি। বলেছেন যে 3-4জনের মতো লোক রাখবেন, কাদের রাখবেন তাও সেটাও ঘোষণা করেননি, কিন্তু উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে মার্চে নির্বাচন হবে। 6 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে, 6 মাস, এবং ডেটটাও দিয়ে দিয়েছেন একদম, মার্চের কয় তারিখে হবে। আমরা কিন্তু পারলাম না, আমরা এখনও বলতে পারছি না নির্বাচন কবে হবে। এখনও আমাদের দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা, নির্বাচন কবে হবে। বাস্তবতা তো একই ছিল, সব একইভাবে। কিন্তু তো এখন প্রশ্ন হলো আমরা কেন পারলাম না। এই জায়গাটাতেই আমি একটু আলোচনা করতে চাই। মূল পার্থক্যটা কোথায়? দেখেন, ওনাদেরও আন্দোলন করেছে ইয়াং জেনারেশন, তার সঙ্গে দেশের মানুষ যুক্ত হয়েছে। আমাদের এখানেও আন্দোলনের শুরুতে ইয়াং জেনারেশনটাই ছিল, কিন্তু তার সঙ্গে পুরো দেশের মানুষ যুক্ত হয়েছে, এটুকু মিল। কিন্তু মিল নেই কোথায়? মিল নেই হলো এই জায়গাটাতে, ওনাদের যিনি প্রধান নির্বাহী, যিনি সরকার প্রধান হয়েছেন, যে প্রধান বিচারপতি, উনি বলেননি যে এই তরুণরাই তার এমপ্লয়ার। বরং আমরা ছবি দেখেছি, তরুণরা যে তার পায়ে ধরে সালাম করছে যে আপনি আমাদের দায়িত্বটা নেন। আর আমাদের এখানে বলা হয়েছিল যে এমপ্লয়ার। এখন যেহেতু এমপ্লয়ার নিয়োগকর্তা, তাহলে তার প্রতি কৃতজ্ঞতা ছিল, এবং সেই কৃতজ্ঞতার জন্য তাদের 7 খুন মাফ হয়ে গেছে। তারা এসে যারা নাকি একটা নর্মাল চাকরি বাকরির জন্য ধর্ণা দিচ্ছিল, একটা বিসিএসের চাকরির জন্য আন্দোলন করছিল, যে কোটার জন্য আন্দোলন, যারা চাকরি পাচ্ছে না তাদেরকে এনে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন। ওনারা এখনও সেটা করছে কিনা জানি না, করবে কিনা তাও জানি না, সম্ভবত করবে না, কারণ নিবেই মাত্র 3 জন, কীভাবে করবে। আর কি হয়েছে আমাদের এখানে, ওনারা যে কাজটা এখনও করেননি, হয়তো বা করবেন কিনা জানি না, মনে হয় করবেন না, যে সেটা হলো গিয়ে যে যারা ওনাদের এমপ্লয়ার তাদেরকে বলেন নাই যে তোমরা একটা পার্টি করো, তোমাদের সারা দেশের লোক চেনে, তোমরা একটা পার্টি করো। এটা বুঝে ওরা বলে নাই। আর কি বলে নাই? হ্যাঁ, তোমাদের পার্টি করতে সময় লাগবে, কোনো সমস্যা নাই, আমি এই রিসেট বাটন টিপে দেব, আমি রিসেট বাটন টিপবো, তাদের সব পয়সা আবার নতুন করে হবে। এমনকি নেপালের আরেকটা সমস্যা ছিল যে নেপালে ওখানে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল আজ থেকে 52-53 বছর আগে। মুক্তিযুদ্ধ আজকে থেকে, এটা তো 2025 সাল, তার 54 বছর আগে আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন সেই মুক্তিযুদ্ধের ইতিহাস তো ভোলাতে হবে। আপনি ভোলাবেন কীভাবে? রিসেট বাটন দেন টিপে। ওদের মুক্তিযুদ্ধরাই কিছু ভোলানোর ব্যাপার স্যাপার নাই, ওরা কিন্তু বেঁচে গেছে একদিক দিয়ে। আরেকটা জিনিস ওদের নাই, সেটা হলো গিয়া ওদের এখানে কোনো নোবেল বিজয় নাই। সেটা ওদের জন্য একটা বাড়তি একটা আপনার সুবিধা যুক্ত হয়েছে, কারণ ওনারা তো খুব মেধাবী হন, বুদ্ধিমান হন, ওনার মুখের উপরে কেউ কিছু বলতেও পারে না। কাজেই ওনারা মনে হয়, আমার ধারণা, বেঁচে গেছে আরও অনেক কারণে। ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, এই সমস্ত ওদের এখানে ধরাতে হয় না। ছোট প্যাকেজ হলে 2 বছর, না বড় প্যাকেজ হলে 2 বছর, ছোট প্যাকেজ হলে 1.5 বছর, একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া গেছে। কিন্তু তো আমরা এখন ছোটো প্যাকেজের মধ্যে আছি, 1.5 বছরের মাথায় হয়তো নির্বাচন হবে বলে বলা হচ্ছে। যদি না হয়
তাহলে বড় প্যাকেজে যাব। ওরা আরেকটা কাজ করে নাই, যে কারণে ওরা 6 মাসের মধ্যে পারছে, সেটা হলো ওরা বিদেশ থেকে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসে নাই, যারা এসে সংস্কারের মূলা ঝুলাইয়াই 6 মাস পার করে দেবে। আমাদের এখানে কিছু বুদ্ধিজীবী ভাড়াটে আসছে বিদেশ থেকে, তারা মহাজ্ঞানী, তাদের ছাড়া দেশ উদ্ধার হবে না, তাদেরকে ছাড়া কেউ সংস্কার বুঝেই নেই দেশের। এই ভূখণ্ডের বাদবাকি যত লোক আছে, বুদ্ধিজীবী আছে, এরা সবাই ঘাস, খড়, বিচুলি এগুলি খেয়ে খেয়ে তারা বড় হয়েছে। সব জ্ঞানী লোক হলো বিদেশি, হ্যাঁ, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পড়ায়। অতএব তাদেরকে আনতে হবে, তাদেরকে ডেকে এনে তাদের মাধ্যমে একটা সংস্কার করে এই জাতিকে মানে আপনার ওই যে নাক বন্ধ করে ওষুধ গেলানোর মতো গেলানো হবে, তারপর একটা সংস্কার হবে। যদি সেটা ছোট প্যাকেজ হয় তাহলে হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আর বড় প্যাকেজ হলে আগামী জুন পর্যন্ত যেতে পারে, কিন্তু এখনও কেউ জানে না কবে হবে। যদিও একটা রাজনৈতিক দল বলতেছে যে কোনো কিছুর বিনিময়ে হোক ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে, কীভাবে আমরা এখনও জানি না। তো এখন প্রশ্ন হচ্ছে ওদের এখানে ওইটাও বোধহয় নাই, যে আমাদের এখানে যেমন যদি কেউ না মানে এই সমস্ত বন্দোবস্ত, তাহলে তাদেরকে শায়েস্তা করার জন্য মব আছে আমাদের এখানে, আমরা মব লেলিয়ে দেবো, কোনো সমস্যা নাই। মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেবো মব দিয়ে, কোনো সমস্যা নাই। যে সমস্ত স্থাপনার দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে হতে পারে কারো, সেই স্থাপনাগুলোই ভেঙে গুড়িয়ে দেবো, সেটাও কোনো সমস্যা নাই। কাজে নেপালিদের অনেক সুবিধা, ওদের একটা মুক্তিযুদ্ধ না থাকার কারণে, ওদের এখানে একটা নোবেল বিজয়ী না থাকার কারণে, ওদের এখানে সরকারের কোনো ইয়াং এমপ্লয়ার না থাকার কারণে ওরা আসলেই বেঁচে গেছে, এবং সেই জন্য তারা 6 মাসের মধ্যে একটা নির্বাচন পেতে যাচ্ছে। আমার মাঝে মাঝে নেপালিদের ঈর্ষা হয়। আমি মাঝখানে দেখলাম একদিন, এই কালকেই দেখলাম তো, যে সারা বিশ্বের যে আইকিউ আছে মানুষের, এই আইকিউর যদি বিচার করা হয়, দেখা যায় যে আইকিউতে নেপালের অবস্থান নাকি আমাদের চেয়ে নিচু। মানে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে আইকিউ হলো নেপালের, তার একটু উপরে হলাম আমরা। কিন্তু আমার মনে হচ্ছে ওই হিসাবটা আসলে ভুল। বরং নেপালিরা আমাদের চেয়ে বুদ্ধিমান, নেপালিরা আমাদের চেয়ে কম লোভী, নেপালিরা আমাদের চেয়ে কম মতলববাজ। সেই কারণে তারা 6 মাসে পারে, আমরা 1.5 বছরে পারবো কিনা এখনো জানি না। মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বলির পাঠা মাহফুজ নাহিদরা, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বলির পাঠা কিভাবে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন বা বিভিন্ন সময়ে দেখছেন যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বলুন, যে ভাষায় বলুন না কেন, কেউ বলবেন এটাকে গণ অভ্যুত্থান, কেউ বলবেন ষড়যন্ত্র, কেউ বলবেন সন্ত্রাস, যেটাই বলুন না কেন, এই গণ অভ্যুত্থান, ষড়যন্ত্র এগুলোর প্রধান নায়ক ছিলেন সমন্বয়করা। এই সমন্বয়কদের মধ্যে আজকের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিংবা উপদেষ্টা মাহফুজ আলম এবং অন্যান্য যারা আছে, আরো সার্জিস, হাসনাত ইত্যাদি আরো বিভিন্ন নামীয় যে সমন্বয়করা আছে, তারাই সেই সন্ত্রাসের নায়ক, গণ অভ্যুত্থানের নায়ক। এবং সেটি পেরিয়ে বাংলাদেশ 1 বছর পেরিয়ে 14 মাস অতিবাহিত করছে। এই 14 মাসে জুলাই সন্ত্রাস, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সহিংসতা, যে ভাষায় ব্যাখ্যা করুন না কেন, এই যে 14 মাসে যে একটি সন্ত্রাস, সহিংসতা, গণ অভ্যুত্থানের পরে যে একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের সময় বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে শান্তিতে নেই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম, শান্তিতে রাখবার যথেষ্ট সুযোগ ছিল, আগেই ভালো ছিলাম এই কথাটা কেউ উচ্চারণ করবে না এমন পরিস্থিতি ক্রিয়েট করবার সুযোগ ছিল। কিন্তু নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 16 বছরে নেতিবাচক যতটুকু ছিল সেটি মানুষ 1 বছরে ইতিমধ্যে ভুলে গেছে। এতটাই নেতিবাচক গত 1 বছর যাবৎ চলছে। এই নেতিবাচকতার প্রভাব কোথায় গিয়ে পড়ছে? সবার আগে এই যে যারা সমন্বয়ক ছিল, সমন্বয়কদের উপর। এবং আমি কথাটা শুরু করেছিলাম যে বলির পাঠা হচ্ছে নাহিদ মাহফুজরা, হ্যাঁ, তাদেরকেই বলির পাঠা করা হচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে এই সমন্বয়করা একসময়ের যারা সমন্বয়ক ছিলেন, তারা পৃথিবীর যে প্রান্তে সফর করতে যাচ্ছেন তাদের উপর হামলা হচ্ছে। আজকে বিশেষ করে একজনের উপর হামলা বিষয়ে কথা বলতে চাই, কারণ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে নাহিদ ইসলাম নানা আক্ষেপ দুঃখের কথা বলেছেন।
ভবিষ্যতে তাদের আরো দুঃখে দুঃখিত হতে হবে। এই পরিস্থিতির একটি আগাম আভাস দিয়েছেন। আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপরে ইংল্যান্ডে হামলা করা হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও তার উপরে হামলা করা হয়েছিল। এই হামলাগুলো কেন আসছে? জনরোষ থেকে, ক্ষোভ থেকে। এই যে সরকারের তরফ থেকে একটি বয়ান নির্মাণ করা হয়েছে যে মব বলে কিছু নেই। মব না, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। সরকারের প্রেস সচিব স্বয়ং বলেছিলেন যে প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপ আজকে এটাকে যদি মব না বলেন, এটাকেও প্রেসার গ্রুপ বলুন, তাহলে এটাও একটা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ এই জন্য যে দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান, এগুলো নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে একটা উদ্বেগজনক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকা হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। তিনি বলেন, মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। মাহফুজ আলমের উপর হামলার প্রেক্ষিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি যে আঙ্গিকে যেভাবে দেন না কেন, আজকে যে বলির পাঠা আপনারা হ্যাঁ, আপনাদের বয়স কম। আমি সেনাপ্রধানের ভাষায় বলছি যে সেনাপ্রধান সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করবার কারণে সেনাপ্রধান সর্বশেষ একটি অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে তাদের বয়স কম, তারা বয়স বেশি হলে, বয়স বাড়লে তারা তাদের ভুল বুঝতে পারবে। সত্যিই তো, আপনাদের বয়স কম। আমরাও এক সময় ইউনিভার্সিটি পড়েছি, পড়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়েও অনেকদিন আমরা আমাদের জীবনের দিশা খুঁজে পাইনি। সেখানে আপনারা উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দলের প্রধান হয়েছেন। আপনারা তো অনেক কিছু আসলে বুঝবেন না। আপনাদের মাথায়, নাহিদ ইসলামরা আপনাদেরকে বলছি যে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে যে খাওয়া হচ্ছে এবং চূড়ান্ত বিচারে এই দায় দায়িত্ব, এই দেশকে ব্যর্থ করা, এই দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার পরিণাম, ফল আপনাদেরই ভোগ করতে হবে। আজকে আপনাদের আন্দোলন, আপনাদের সন্ত্রাস, আপনাদের পরিস্থিতি ক্রিয়েটের ফলে একদল লোক, যাদের আপনাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না, সম্পৃক্ততা ছিল না, এসে আপনাদেরকে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসেছে। ক্ষমতার এই মসনদটাও দীর্ঘস্থায়ী করতে চায়, যাবতীয় অপকর্ম করছে। এরা অপকর্ম করে নীরবে চলে যাবে, পালিয়ে যাবে, কিন্তু ফল ভোগ করতে হবে আপনাদের।
আজকে হামলা হচ্ছে, কালকে মামলা হবে, পরশু ফাঁসি হবে, ইত্যাদি নানান কিছু। কাজেই আমি আলাপটা শুরু করেছিলাম যে বলির পাঠা হচ্ছে মাহফুজ আলম, নাহিদ ইসলামরা। এতে এতটুকু অসত্যতা নেই। যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, যা কিছু নেতিবাচক প্রভাব পড়বে, সব আপনাদের উপর পড়বে। আপনাদের উপর যে ছড়ি ঘোরাচ্ছে যারা, আসিফ নজরুলরা কিংবা আলী রিয়াজরা, তাদেরকে আপনারা ধরতে পারবেন না। এমনকি তাদেরকে বাংলাদেশও ধরতে পারবে না। তারা উড়াল দেবে, উড়াল দিয়ে চলে যাবে। এটাই হয়, এটাই পরিণতি। এবং আপনাদের শেষ পরিণতি, আপনাদের এরা মাথা খেয়েছে, মাথা খেয়ে আপনাদেরকে ক্ষমতার বশ মধ্যে নিয়েছে, মাথা খেয়ে আপনাদের দিয়ে রাজনৈতিক দল করেছে। এই যে দেশে যত অপকর্ম অনিয়ম হচ্ছে, এর দায় আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছে, অথচ অপকর্ম সবাই মিলে করছে, দলবদ্ধভাবে করছে, সংঘবদ্ধভাবে করছে। এই যে দেখুন নেপালে কি উদাহরণ ঘটলো। নেপালেও জেনজিদের আন্দোলন ছিল, জেনজিরা কিন্তু ক্ষমতার মসনদে নেই, জেনজিদের দিয়ে কিন্তু রাজনৈতিক দল করা হয়নি। নেপাল আর বাংলাদেশের পার্থক্য এখানে। কাজেই বলির পাঠা যে আপনারা হচ্ছেন, ভবিষ্যতেও হবেন, এর জন্য আপনাদের তৈরি থাকতে হবে, আপনাদের প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই।